মিলি রাহাকে কিছু না বলে পানির দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো রাহা ঠিক কী দেখতে চেয়েছিল। রাহা নিশ্চুপ হয়ে আছে, মন খারাপ না, তবে পরিবেশ পরিস্থিতি এতটাই শান্ত যে তার চুপ থাকতে ভালো লাগছে। মনে হচ্ছে এই শান্ত পরিবেশে হইচইটা ঠিক মানাবে না, কিন্তু নিশারা চলে আসলে পরিবেশ ঠিকই হইচইতে যুক্ত হয়ে যাবে। রাহা আর মিলির খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে বিধায় ওরা ওখানে চলে আসছে। বাকিরা হয়তো এখনো খাচ্ছে, কেউ আবার জার্নি করে এসে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছে। বেশ খানিকক্ষণ আগেই খুলনায় এসে পৌঁছে গিয়েছে সবাই। তিশানের ফুপুর বাড়ি খুলনার দিঘুলিয়া উপজেলায়। তিশানের ফুপু ইয়াসমিন সুলতানা তো বেশ খুশি হয়েছে তাদেরকে দেখে। এভাবে দল বেঁধে এতগুলো ছেলে মেয়ে এসে তাকে সারপ্রাইজ দিবে এটা তিনি ভাবতেও পারেনি। সব কয়টা ছেলে মেয়েকে দেখে কি যে খুশি হয়েছে সে। ইয়াসমিন সুলতানারও তিনজন ছেলে মেয়ে, কিন্তু তারা খুবই ছোট। ঠিক সময় হলে তানিয়া তিশানদের কাছাকাছি বয়স হতো। বিয়ের প্রায় 6 বছর পর বড় মেয়েটা হয়েছে, যার বয়স এখন 12 বছর, নাম জামিয়া। দেখতে বেশ সুন্দর। তারপর 3 বছর পরে আবার দুটো যমজ ছেলে বাবু হয়েছে। যমজ বাবুগুলোকে দেখেই রাহা মুগ্ধ চোখে তাকিয়েছিল। দুইটার একই চেহারা, কি সুন্দর লাগে। ছেলে দুটোর বয়স এখন 2.5 বছর চলে। 3 বছরে পা রাখবে 2 মাস পর। একটার নাম নাফি, আরেকটার নাম কাফি। রাহার নীরবতা ও পরিবেশের নীরবতায় প্রচন্ড আঘাত এনে উপস্থিত হয়েছে তানিয়া, নিশা, মৌসহ বাকিরা। সাথে তানিয়ার ফুফাতো বোন জামিয়াও আসছে। উদ্দেশ্য, সন্ধ্যা হওয়ার আগের সময়টা জামিয়া তাদেরকে একটু বাড়ির আশপাশটা ঘুরিয়ে দেখাবে। তানিয়া এসে রাহাকে বলল বসা থেকে উঠে ওদের সাথে হাঁটতে যেতে। রাহা না করে দিয়ে বলল, তোমরা যাও, আমার এখানে ভালো লাগছে। শরীর ক্লান্ত নিয়ে হাঁটা সম্ভব না। সম্পূর্ণ রাতটা গাড়িতে ছিলাম, সকালটাও গাড়িতে। এতটা জার্নির পর এখন হাঁটা সম্ভব না। আমি অন্য দিন যাব। রাহার সম্মতি পেয়ে সবাই জামিয়াকে নিয়ে হাঁটা ধরলো। সবাই গেলেও নিশা আর জেরিন রয়ে গেল রাহার সাথে। রাহা চোখ তুলে তাকিয়ে বলল, কিরে তোরা যাস না কেন? নিশা রাহার শরীর ঘেঁষে বসে আয়েশ করে বলল, আমার বান্ধবীকে এখানে একা রেখে যাব যদি জিনে ভূতে ধরে? ঠিক না রে জেরিন? জেরিনও সম্মতি জানিয়ে টেনে টেনে বলল। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। রাহা মুচকি হাসলো তাদের কথায়। রাহা মনে মনে ভাবছে, আমার তো মোটেও মন খারাপ না, কিন্তু কথা বলতে বা হইচই করতে ইচ্ছে করছে না। কেন এমন হচ্ছে? পরক্ষণেই বুঝলো হয়তো ক্লান্ত শরীর, তাই আলসেমি লাগছে। নিশা জেরিন মিলে গল্পগুজব করছে। বাড়িটার নাম স্বপ্নভিলা, বেশ সুন্দর নাম, আর দেখতেও সুন্দর। গ্রামের দিকে এরকম সুন্দর বাড়ি খুব কম দেখা যায়, বোঝা যাচ্ছে গ্রাম তাদের ভালোই ডাকনাম আছে। গ্রামে কয়েকটি পরিবার একটু বড়লোক থাকে, তাদের আবার ডাকনাম ভালোই থাকে। সবাই সম্মান দিয়ে কথা বলে। ইয়াসমিন সুলতানাদের ইয়া বড় লম্বা এক বাড়ি, চারপাশে দেয়াল টানানো, আর বাড়ির একপাশে ইয়া বড় এক পুকুর, যার চারপাশে গাছগাছালির অভাব নেই। আম, জাম, লিচু, কাঁঠাল, বড়ই, পেয়ারা, বাতিলেবু, এইটুকু বলেই থামলো নিশা। জেরিন বলল, আরও গাছ আছে মনে হচ্ছে, অনেক বড় লিস্ট হয়ে যাবে। বাদ দে, পরে না হয় খাতা কলম নিয়ে বের হব। নিশা এবার রাহাকে ধাক্কা মেরে জিজ্ঞেস করলো, কিরে মরা, কিছু বল, এভাবে মরে আছিস কেন? রাহা নিশার দিকে তাকিয়ে হেসে দিয়ে বলল, তোরা বল, শুনছি তো আমি। নিশা এবার একটু ফিসফিস করে বলল, ব্যাপারটা কি রে রাহা? তিশান ভাইয়ের সাথে ইটিস পিটিস চলছে নাকি? হ্যাঁ? নিশা কথাটা বলেই রাহার চিৎকার চেঁচামেচি শোনার অপেক্ষা করেছে, অথচ রাহা অবাক করে দিয়ে চিৎকার চেঁচামেচি না করে হালকা তাচ্ছিল্য হাসলো। জেরিন প্রায় অবাক হয়ে বলল, কি রে, নিশার কথা তার মানে কি সত্যি? রাহা নিচু হয়ে বসেছিল, এবার একটু সোজা হয়ে বসলো, পরিষ্কার গলায় বলল, কিসের সত্যি? কোন সত্যি কথা বলছিস? জেরিন বলতে যাবে অমনি নিশা জেরিনকে থামিয়ে দিয়ে বলল, এই যে তিশান ভাই তোকে আলাদা চোখে দেখে, একটু কেয়ার করে, এগুলো এগুলো কি এমনি? রাহা এবার উচ্চস্বরে হেসে উঠল, দুপাটি দাঁত বের করে খিলখিল করে হেসে বলল, আম্মুও বলে তিশান ভাই নাকি আমাকে ভাই হিসেবে আদর করে, তোরাও বলি কেয়ার করে, কিন্তু আমি তো দেখলাম না কখনো কেয়ার করতে। সব সময় কড়া মেজাজ দেখায়, ধমকাধমকির উপর রাখে। এইটাই তোদের চোখে কেয়ার করা? নিশা শান্ত কণ্ঠে বলল,
আরে আসলে ব্যাপারটা তা না, তুই না হয় ওনার একটু বোঝার চেষ্টা কর। ওনার মেজাজটাই মনে হয় এইভাবে সেটিং করা, তাই এমন করে। কিন্তু এটা সত্যি যে তিশান ভাই তোকে অন্য চোখে দেখে, হয়তো ভালোবাসে, তুই ঢঙ্গি বুঝে না বোঝার ভান করিস। কথাটা বলেই তিশা ভেঙচি কাটলো। রাহা 2 সেকেন্ড চুপ করে থেকে বড় করে নিঃশ্বাস টেনে বলল, আমি সবই বুঝি, আর ওনাকেও বুঝি। আর ভালোবাসার কথা বলি না, এটাকে না আমি সত্যি বুঝতে চাই না। আমি সবসময় সহজ সরল লাইফ চেয়েছি, কিন্তু এই ভালোবাসা নামক শব্দটা আমার লাইফটাকে কঠিন করে দিয়েছে। তাই প্লিজ অন্তত কারো ভালোবাসা বোঝার জন্য আমায় বলবি না। রাহার কণ্ঠে অসহায়। নিশা চুপ করে আছে। একটু পর জেরিন বলল, তাহলে কি অস্বীকার করছিস তিশান ভাই তোকে ভালোবাসে না? যদি নাই বাসে তাহলে এত কিছু কেন? তোকে এত এক্সট্রা শাসন কেন করে? তারও তো নিজের বোন আছে, কই তাকে এত তোর মতো করে না? আর এত অধিকারও বা কেন দেখাতে যায়? তোর সিদ্ধান্ত সেই বা কেন নিবে? জেরিনের কথায় রাহার মাথা ধরে গেল। প্রচন্ড রাগে রাহা চেঁচিয়ে বলল, তোরা এগুলো বুঝবি না। আমি যে কিসের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা যদি তোরা বুঝতি। আসলে কি বলতো, একজনের পরিস্থিতি আরেকজনের বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা দেয়নি, তাই তোরাও বুঝবি না। রাহা রাগকে তো আক্কা না করে নিশা বলে উঠল, তাহলে বলবি তো হয়েছেটা কি, না বললে বুঝবই বা কি? রাহা 2 হাতে শুকনো মুখটা মুছে নিল, শান্ত কণ্ঠে বলল, তিশান ভাই অধিকার দেখায়, শাসন করে, আমার সিদ্ধান্ত সে নিজে নেয়। এইসব কিছু করার পারমিশন তাকে আমার বাবা দিয়েছে। তাছাড়া সে কেন এগুলো করতে যাবে বল? জেরিন কিছুটা এগিয়ে এসে বলল, আঙ্কেল অনুমতি দিয়েছে, কিন্তু কেন? তোর বড় ভাই নেই তাই তাকে বলেছে তোকে দেখে শুনে রাখতে। রাহা অস্থির হয়ে বলল। উপস, না রে, তিশান ভাই কি বড় ভাইয়ের মতো আমি ট্রিট করে? নিশা বলল, একদমই না, বরং হাজবেন্ডের মতো ট্রিট করে। সিরিয়াস মুহূর্তে নিশার কথায় অতি রাগের মাথা থেকেও রাহার হাসি পেয়ে গেল। জেরিন হেসে দিল। নিশা এবার তাড়া দিয়ে বলল, ব্যাপারটা খুলে বলতো। রাহা নিঃশ্বাস টেনে বলল, কি আর বলবো বল, বাবা অনুমতি দিয়েছে তাকে এইসব করতে, আর সে করছে। বাবা এগুলো নিয়ে জিজ্ঞেস করার মতো স্পর্ধা আমার নেই। নিশার আর ধৈর্য কুড়লো না, সে ধমকে উঠে বলল, কি ছাতার মাথা বলতেছিস? তোর বাপ কেন এই অনুমতিটা দিয়েছে সেটা তো বল। রাহা অসহায় চোখে নিশার দিকে তাকিয়ে বলল, মনে হয় বাবা চাচ্ছে তিশান ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিতে। তাদের চোখে তো তিশান ভাই মহান মানুষ, তাই এই মহান মানুষের হাতে মেয়েকে তুলে দিয়ে শান্ত হবে। নিশা একটা চিৎকার মেরে বলল, ইয়ে, তাহলে তেদর তিশান না আমাগো দুলাভাই হবে? রাহা কোনো রকমে নিশাকে থামিয়ে দিয়ে বলল, আরে চুপ চুপ, আসতে বল, কোথায় এসব বলছিস? আমি যে এটা জানি সেটা তিশান ভাইকে বুঝতে দেইনি, মা বাবাও জানে না। এরা তো লুকিয়ে এরকমটা বলেছে, কিন্তু আমি শুনে ফেলেছি। আমার না অস্বস্তি হয় এটা ভাবলেই। তাই সবসময় তিশান ভাইয়ের সাথে স্বাভাবিক থাকার চেষ্টা করি, যেন সে অনেক কিছু ভাবার চান্স না পায়। অথচ সেই 2 ধাপ এগিয়ে। নিশা হেসে কুটি কুটি হয়ে বলল, যাই হোক তুই কিন্তু জিতবি। রাহার আর ভালো লাগছে না এসব কথা বলতে। ভেবেছিল সব কিছু মনের মধ্যে চাপা দিয়ে রাখবে, ওরা গুতিয়ে সব কিছু বের করে ফেললো। নিশ্চয়ই এখন এগুলো নিয়ে নাচানাচি করবে। কই, রাহা ভেবেছিল তিশানের সাথে যত স্বাভাবিক থাকা যায়, কিন্তু এরা তো সেটা হতে দিবে না মনে হচ্ছে। নিশাদের কথায় আর রাহার ভাবনার মধ্যেই পেছন থেকে একটা গম্ভীর কণ্ঠ বলল, সন্ধ্যা হয়ে গিয়েছে, চোখে দেখছিস না? এখনো এখানে বসে আছে গর্ধবের দল। নিশা জেরিন কথা থামিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো, হ্যাঁ, আকাশ সহ চারপাশ অন্ধকার হয়ে আসছে। রাহা পেছনে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল, তিশান ভাই? মৌ বিরস মুখে তানিয়াকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপু, রাহা আর তিশানের কেমিস্ট্রিটা ঠিক কি বলো তো? উপস্থিতি সবাই চুপসে গেল। এতক্ষণ সবাই মিলে উঠোনে আগুন জ্বালিয়ে শোল হয়ে বসে হাসি ঠাট্টা করছিল। শীতের রাতে কাজিনদের এমন একটা আড্ডার মজাই আলাদা। ঠিক কিছুক্ষণ আগেই তানিয়া আর সবাই মিলে রাহাকে পাঠিয়েছে তিশানকে রুম থেকে ডেকে আনতে। তিশান রুমে একা বসে আছে ভেবেই ডেকে পাঠালো।
রাহা প্রথমে যেতে চাইছিল না, তানিয়া আর চোখে চোখ পাকাতেই রাহা বিরক্ত হয়ে উঠে গেল তিশানকে ডাকতে। রাহাত যাওয়ার পরেই মৌ কিছু সময় রাহার যাওয়ার পানে তাকিয়ে থেকে কথাটা বলল। মৌয়ের কথায় নিশা, জেরিন, মিলি, নীলা চুপ করে গেলেও তানিয়া গাছাড়া ভাব নিয়ে বলল, ওদের কেমিস্ট্রি বোঝা বড়ই তাই মো। অন্যভাবে বলতে গেলে ওদের মধ্যে আসলে কোনো কেমিস্ট্রি নেই। এখনই দেখবা ঝগড়াঝাটি করবে, আবার একটু পরই ভাইয়ের রাহাকে মাথায় তুলে আছাড় মারছে। এটাই তাদের কেমিস্ট্রি। ওরা নিজেরাও বোধহয় জানে না ওদের সম্পর্কটা আসলে ঠিক কী। তানিয়া কথাটা বলেই ফের নিশাদের দিকে হাসি ঠাট্টায় মেতে উঠল। মৌ 2 হাত গালে রেখে বসে আছে, চোখে মুখে হাজারো ভাবনা ফুটে উঠেছে। মৌ নিজেও একটা রহস্যময় চরিত্র। মৌয়ের মাথায় কিংবা মনে ঠিক কী ঘুরপাক খায় সেটা সে নিজেও জানে না। রাহা গায়ের জ্যাকেট খামচে ধরে হাঁটতে লাগলো তিশানের রুমের উদ্দেশ্যে। ঠান্ডাটা আজকে একটু বেশি লাগছে বোধহয়। রাহা ভাবলো গ্রামে এসেছে বলে মনে হয় এত ঠান্ডা। ফ্লোরে পা ফেলা যাচ্ছে না ঠান্ডায়। রাহা পা উঁচু করে হাঁটছে যেন ফ্লোরে পা না ফেলতে হয়। তিশানের রুমের সামনে এসেই রাহা থামলো। দরজা সম্পূর্ণ আটকিয়ে রাখা না, হালকা করে ভিড়িয়ে রাখা। রাহা একবার উকি মেরে দেখলো ভেতরে অন্ধকার, তার মানে লাইট অফ করে রাখা। রাহা দরজার সামনে দাঁড়িয়ে থেকে বাহিরে নিশাদের হাসির শব্দ শুনতে পাচ্ছে। ততক্ষণে মনে পড়ল তিশানকে ডাকতে লেট হলে বাহিরে সবাই আবার কি না কি ভেবে বসে। রাহা তাই নিজেকে তাড়া দিয়ে ক্ষীণ স্বরে ডাকলো, তিশান ভাই। ভেতর থেকে কোনো সারা শব্দ আসলো না। রাহা আবারও ডাকলো, তিশান ভাই। তিশান এবার জবাব দিল। ভেতরে আয়। রাহা ভেবেছিল বরাবরের মতো তিশান গম্ভীর কণ্ঠে বলবে কি হয়েছে, সমস্যা কি, কিন্তু না, তিশান এমন কিচ্ছু বলল না, ভেতরে যেতে বলেছে। রাহা সরল মনে দরজা ঠেলে ভেতরে ঢুকতে যাবে অমনি আতকে উঠে বলল, তিশান ভাই সম্পূর্ণ রুম তো অন্ধকার করে বসে আছেন। যাকগে, আমার ভেতরে গিয়ে কাজ নেই, বাইরে আগুন জ্বালানো হয়েছে। তানিয়া আপু আপনাকেও ডাকছে, যাবেন চলেন। তিশান কোনো সারা শব্দ করলো না। রাহা কিছুক্ষণ কান খাড়া রেখে দাঁড়িয়ে রইল তিশানের জবাবের জন্য। বাহিরে তাদের কাছে গিয়ে তো জবাবদিহি করতে হবে, কিন্তু না, তিশান কিছুই বলছে না। রাহা এবার তাড়া দিয়ে বলল, তিশান ভাই, আমি গেলাম তাহলে, আপনি আসেন। রাহা যাওয়ার জন্য পা বাড়াতেই তিশান রাহাকে পিছু ডেকে বলল, কই যাচ্ছিস রাহা? থাম, আমার বুকের ভেতরে যে আগুন জ্বলছে সেটা নিভিয়ে দিয়ে যা। রাহার পা থেমে গেল। ভ্রু কুচকে পেছন ফিরে তাকিয়ে মনে মনে আয়াতুল কুরসি পড়তে লাগলো। ছোট ছোট পা ফেলে তিশানের রুমের দরজার সামনে যাচ্ছে আর মনে মনে ভাবছে, এ কেমন কথা আল্লাহ! এটা তিশান ভাইয়ের কথা হতেই পারে না। এমন খচ্চর মার্কা কথা উনি বলবে না। আচ্ছা, ওনাকে জিনে ধরলো নাকি? বেডি জিনে না তো আবার? রাহা আগাতে আগাতে দরজার সামনে এসে দরজাটা হাত দিয়ে একটু সরিয়ে দিতেই রাহাকে প্রচন্ড গতিতে একটা হাত টেনে নিল। আচমকা এমন ঘটনাতে রাহা ভয়ে চিৎকার করতে যাবে, অমনি একটা হাত রাহার মুখ বন্ধ করে দিল। রাহা তখনও মনে প্রাণে আয়াতুল কুরসি পড়ছে আর বিশ্বাস করেছে যে ভূতের হাতে ধরা পড়েছে হয়তো। গ্রামে জিন ভূতের প্রকোপ বেশি, এমনটাই শোনা যায়। আসার সময় মুনতাহারাও মেয়েকে ভালো করে ঝাড়ফুঁক করে দিয়েছে, সাবধানে থাকতেও বলে দেওয়া হয়েছে। আর মায়ের একটা সন্তান হলে নাকি আরো বেশি ভয়। এসব কিছু গ্রামে আসার সাথে সাথে রাহার মনে আরো বেশি করে বাসা বেঁধেছে। আর এখন এমন কাণ্ডতে তো রাহা চোখ মুখ বন্ধ করে বিড়বিড় করে বলছে, ভাই ভূত নাকি ভাই নাকি বোন জানি না। আমারে ছেড়ে দে, আমি সিঙ্গেল মানুষ, এখনো বিয়ে শাদী হয় নাই আমার, বাচ্চা কাচ্চার মুখও দেখি নাই আমি। অন্ধকারে রাহার মুখ দেখতে পাচ্ছে না তিশান, কিন্তু রাহার কথা শুনে প্রচন্ড হাসি পেয়ে গেল তিশানের। এত হাসি বোধহয় জীবনেও পায়নি। আওয়াজ করে যে হাসবে সেটারও সুযোগ নেই। আবার রাহার এমন ভয় মিশ্রিত মুখটা দেখতেও ইচ্ছে করছে তার। তিশান ডান হাতে রাহার মুখ ধরে রাখলো। ছেড়ে দিলে সর্বনাশ, দেখা যাবে চিৎকার করে সবাইকে একসাথে করে ফেলবে। তখন তিশানের চরিত্র নিয়ে কথা উঠবে। তাই তিশান রিস্ক নিল না, বা হাতে সুইচ বোর্ড খুঁজে বের করে দুটো চাপলো। প্রথমটা চাপতেই লাইট অন হলো না, দ্বিতীয়টা চাপতেই লাইট অন হলো। রাহাত চোখ মুখ বন্ধ করে বিড়বিড় করছে, সমস্ত শরীর কাঁপছে, যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে।
একে তো শীতে কাঁপছে, আবার এদিকে ভূতের ভয়েও কাঁপছে হয়তো। তিশানের হাসি মুখটা এবার মায়ার সঞ্চার হলো। মনের মধ্যে লুকিয়ে রাখা সম্পূর্ণ মায়া নিজের মধ্যে নিয়ে এসেছে তিশান। সম্পূর্ণ মায়া দিয়ে রাহাকে দেখছে। রাহা ততক্ষণে বুঝে গিয়েছে যে আলো আলো লাগে বোধ হয়। রাহা ভয়ে ভয়ে চোখ পিটপিট করে তাকালো। এক চোখ খুলে সামনে তিশানকে দেখেই ফট করে দু চোখ খুলে তিশানের একটু কাছে এসে দ্রুত গতিতে বলল, তিশান ভাই, আপনি আসছেন? কই ছিলেন? কখনোই মনে হয় এই রুমে ভূত ছিল এখনই। রাহার এত বোকামিতে তিশান আবার হেসে দিল। বুঝলো মানুষ যেটা মন প্রাণ থেকে একবার বিশ্বাস করে নেয় সেটাকে না দেখেও বিশ্বাস করতে ভুল হয় না। এই যে রাহা একবার বিশ্বাস করে নিয়েছে গ্রামে ভূত আছে, এটা এখন ভূতকে না দেখেও বিশ্বাস করে নিল। ভাবান্তর তিশানের হাতে ধরে ঝাঁক্কি দিয়ে রাহা আবারও বলল, হয়েছেটা কি? আপনি কই ছিলেন? আমি ডাকছিলাম যে। তিশান ভাবনা থেকে বের হয়ে বলল। আমি ওয়াশরুমে ছিলাম। রাহার চোখে মুখে তখনও ভয়। তিশানের দিকে শুধু ঘেঁষে দাঁড়াচ্ছে আর চোখে কোন আকানাচে তাকাচ্ছে, মনে হচ্ছে ভূত দেখছে। তিশান বিষয়টা বুঝতে পেরে মুচকি হাসলো। একটু সরে যেতেই রাহাও তিশানের সাথে এগোচ্ছে। তিশান মিথ্যা চেঁচিয়ে বলল, উপস রাহা, সমস্যা কি? দেখছিস যে আমি পিছিয়ে যাচ্ছি, তারপরে আমার গা ঘেসে দাঁড়াচ্ছিস। প্রচন্ড ভয়ে বুঁদ হয়ে আছে রাহা। তিশানের এসব কথাতে এখন গায়ে ফুচকা পড়ছে না। রাহা ঠোঁট উল্টিয়ে বলল। তো কি হয়েছে তাতে? আমার ভয় লাগছে। রাহা দু হাত নিচের মধ্যে গুজে রেখে তখনও কাঁপা কাঁপা শরীর নিয়ে ভয়ে ভয়ে চোখে এদিক সেদিক তাকাচ্ছে। তিশান আর একটু দূরে সরে দাঁড়ানোর ভান করে বলল, কি হয়েছে মানে? দূর হতো, গোসল করিস নাই, গা থেকে গন্ধ বেরোচ্ছে। তিশানের এবারের কথায় রাহার একদম গায়ে বড় ধরনের ফুচকা পড়ল। মৌমাছির চাকে ঢিল মারার মতো অবস্থা। রাহা নাক মুখ কুচকে প্রচন্ড জিদে তিশানের কাছে এসে জাপটে ধরে চেঁচিয়ে বলল, নিন, এবার নিন, সব গন্ধ আপনার শরীরে লাগিয়ে দিচ্ছি। আচমকা রাহা এত কাছে আসাতে তিশানের শরীর জমে গেল। তিশান জানতো না রাহা এমন করবে। রাহা তখনও বুঝতে পারেনি সে কি করছে। যে কিনা তিশানের 10 হাত দূরে থাকে সে কিনা তিশানের গায়ে নিজের গায়ের গন্ধ ট্রান্সফার করছে, ভাবা যায়? একে হয়েছে ভূতের ভয়, তারপর তিশানের অমন কথা, এই সবগুলো রাহার মাথায় বল্টু ঢিলে করে দিয়েছে। তিশানের সারা শব্দ না পেয়ে তাৎক্ষণিক রাহার সম্মতি ফিরে পেয়ে মাথা উঁচু করতেই দেখলো তিশান ঠায় দাঁড়িয়ে আছে, নড়ে চড়েও না। তিশানের এমন স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকা দেখে আর নিজের বোকামি বুঝতে পেরে রাহা কি করবে বুঝতে পারলো না। শেষমেশ শূন্য মস্তিষ্ক নিয়ে কিছুটা পিছিয়ে গেল। চোখ ছোট ছোট করে তিশানের দিকে তাকিয়ে চোরের মায়ের বল গড়া করে বলল, পোল্টিবাজ পুরুষ লোক, খুব মজা নিচ্ছিল। এই না বললেন আমার শরীরের গন্ধ, অথচ আমি কাছে যেতে চুপ হয়ে গিয়েছেন। আমি না হয় হুঁশে ছিলাম না, বলে আপনিও কিছু বলবেন না? অন্য সময় কত ধমকাধমকি, ধাক্কাধাক্কি, এগুলো এখন কোথায় গিয়েছিল? হ্যাঁ, এক নিঃশ্বাসে কথাগুলো বলে রাহা ফর ফর করে রুম থেকে বের হয়ে গেল। তিশান তখন স্ট্যাচু। রাহার সরলতায় হাসতে ইচ্ছে করছে, কিন্তু এত কাছে আসার মুগ্ধতা ভুলতে পারছে না। তিশান সত্যি গন্ধ পেয়েছে। এটা পরিচিত মানুষের গন্ধ। যে গন্ধ এতদিন তিশান দূর থেকে পেত সেটা এখন এত কাছ থেকে পেল। তিশান ভাবছে, রাহা কি বলে গেল যে সে হুঁশে ছিল না? কিন্তু তুই কি করে জানবি রাহা? আমি তোর সামনে কোনো কালেই হুঁশে থাকি না। তুই 2 মিনিট হুঁশে না থেকে এতটা কাছে চলে আসতে পারলি, অথচ আমি কত মিনিট কত ঘন্টা হুঁশে না থেকেও তোর নামটাও উচ্চারণ করার শক্তি পাই না। আমি আজ থেকে চাইব তুই বারবার 1000 বার এমন হুঁশহীন হয়ে পড় রাহা। কথাগুলো নিজে নিজে ভাবতে ভাবতে হঠাৎ হাসির শব্দ পেল তিশান। বুঝলো সব কয়টা মিলে বাহিরে হাসি ঠাট্টা করছে। মেয়ে মানুষের হাসির শব্দ একটু বেশি হয়, রাতে হলে তো সেটা আরো তীব্র শোনায়। তিশান এগিয়ে গিয়ে জানলা দিয়ে উঠোনের দিকে তাকালো। চারপাশে সবাই গোল হয়ে বসে আছে, মাঝে লালচে আগুন দাউ দাউ করে জ্বলছে। রাহা গিয়ে এক পাশে বসেছে। আগুনের আভা চোখে মুখে পড়তেই রাহার মায়াময় মুখের মায়া 1000 গুণ বেড়ে যায়। সোনালি কন্যা মনে হয় সেই সোনালি রোশনি তার চোখে মুখে পড়তেই। এক একজনের কথায় রাহা খিল খিল করে হাসছে, যেন মুক্ত ঝরছে। তিশানের 1000 বছর ঠিক এভাবে রাহাকে দেখতে ইচ্ছে করলো। ঠিক এমন রাহাকে দেখতে চায় সে। মন চাচ্ছিল উঠোনে যেতে, কিন্তু তিশানের মনে হলো দূর থেকে রাহাকে দেখে যে শান্তিটা পাওয়া যাচ্ছে সেটা হয়তো খুব কাছ থেকে দেখতে পাবে না। তিশানের জানালা ঘেঁষে দাঁড়িয়ে রাহার দিকে ঠায় দাঁড়িয়ে থেকে বিড় বিড় করে বলল,
আগুন নিভিয়ে যেতে বলেছিলাম তাজ, অথচ তুই সে আগুনে ঘি ঢেলে দিয়ে গেলি। আমাকে পুড়তে পুড়তে যখন আমি কয়লা হয়ে যাব, ঠিক সেই সময় থেকে তুই পুড়তে শুরু করবি। নীল অন্ধকার হয়ে আসছে সমস্ত রাতের আকাশ, দূর কোণে চাঁদ আর আলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। মাঝে মাঝে কিছুটা দূরত্ব তারাগুলো মিটিমিটি করছে। রাত তখন 11:37। মৌ চেয়ারে বসে ঘুমে ঢুলছে, বাকিরাও ঘুম ঘুম চোখে নিজের দায়িত্বে পড়া কাজটা করছে। রাত অত গভীর না হলেও সব কটা প্রাণীর চোখে ঘুম লেগে আছে, কারণ এখানে বেড়াতে এসে কোনো রাতেই সেভাবে ঘুমানো হয়নি। রাত বেড়েতে আড্ডা করে ঘুমোতে ঘুমোতে দেরি হয়েছে, আবার সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল দেখতে বের হয়ে গিয়েছে। সাথে সবার সময়গুলো বেশ ভালো কেটেছে বলা যেতে পারে। কলেজ ট্যুর বাদ দিয়ে এখানে এসে ভালোই করেছে বলে সবার মনে হচ্ছে। বছর শেষ হয়ে নতুন বছর শুরু হয়েছে, এবার নিজ গন্তব্যে পৌঁছাতে হবে সবার। আজকালের মধ্যেই চলে যাওয়ার প্ল্যান করেছে, ফিরে গিয়ে আবারও পুরো দমে পড়াশোনাতে মনোযোগ দিতে হবে যে। নিশা হাতের বেলুনটা উড়িয়ে দিয়ে বলল, জানো তানিয়াপু, এখান থেকে চলে গেলে তোমাদের সবাইকে খুব মিস করব, বিশেষ করে তোমাকে আর মৌকে। বাকিদের সাথে তো দেখা হবে, কিন্তু তোমাদের সাথে তো আর সেভাবে দেখা হবে না। তানিয়া মুখে থাকা বেলুনটাতে দুটো ফুলিয়ে হাতের সাহায্যে গিট দিতে দিতে বলল, মনে পড়লে চলবে, মনে পড়লে চলে আসবি। তুই থেকে মনে পড়লে চলে আসবি। তুমি থেকে তুই হতে পারলেও সম্পর্ক। আর তুই আমাদের মনে পড়লে দেখতে আসতে পারবি না? এই তোর ভালোবাসা। তানিয়া সব সময়ের মতো মজা করেই বলল কথাগুলো। তানিয়ার কথায় মিলি সাবধান করে দেওয়ার ভঙ্গিতে বলল, আরে চুপ, আস্তে কথা বলো না তোমরা। রাহার ঘুম ভেঙে গেলে আর সারপ্রাইজ দিতে হবে না। তানিয়া ফিস ফিস করে বলল, রাহা গাধার মতো ঘুমোচ্ছে, বেচারি বেশ ক্লান্ত, ঘুম কাতুরে তো। এত রাত এত রাত ভালো ঘুম হয়নি বলেই আজকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিলাম। তোরা চাইলে রাহার মাথার উপর উঠে নাচতেও পারিস। তানিয়ার কথায় আরেক দফা হাসির রোল পড়ে গেল। তানিয়া সবার বড় হওয়াতে কাজিন মহলে তার জায়গাটা অন্যরকম। জামিয়া ঠোঁটে 2 আঙুল লাগিয়ে বলল, আরে আস্তে হাসো না গো, ঘরের বাকিরা তো ঘুমাচ্ছে, ওদের কানে এসব হাসির শব্দ গেলে সকালে উঠে দেবে কেলানি। জানালার পাশে চেয়ার পেতে বসে থাকা মো বিরক্ত নিয়ে বলল, গ্রামে এই হলো বিরাট এক সমস্যা, সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে আর তাদের জন্য অন্যরাও জেগে থাকতে পারবে না। আমাদের ওখানে হলে আর এই সমস্যাগুলো ফেস করতে হতো না, তাই না তানিয়া আপু? তানিয়া হাতের কাজ করতে করতেই বলল, ঠিক আছে, কিন্তু তারাও ভুল নয়। অন্যের ঘুমের ব্যাঘাত করাও তো ঠিক না। যাই হোক, সব সময় তো রাহার জন্মদিন আমাদের বাসায় সেলিব্রেশন করি। এবার গ্রামে রয়ে গিয়েছি বলে গ্রামে করছি। ব্যাপারটা একটু ইউনিক হলো না? রাহা তো বেশ খুশি হবে দেখবি। ফিস ফিস করে কথাবার্তা চলতেই থাকলো। এর মধ্যেই তানিয়াদের কাজ মোটামুটি শেষ। কিছু বেলুন আর ফুল দিয়ে রুমটা সাজিয়ে নিয়েছে, একটা ছোট্ট কেক নিয়ে আসছে। 12টা বাজার ঠিক কিছু সময় আগে সবাই ঘুমন্ত রাহার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে বসে পড়লো, যেন রাহা ঘুম থেকে উঠে সবাইকে এভাবে বসে থাকতে দেখেই ভয় পেয়ে যায়। ভয়ঙ্কর এক কালো ছায়া এগিয়ে আসছে রাহার কাছে। রাহা ভয় পাচ্ছে না, মনে মনে ভাবছে তার তো ভয় পাওয়ার কথা, সে তো ভূত ভয় পায়, তাহলে এটাকে কেন ভয় পাচ্ছে না? রাহার মন উত্তর দিল না। রাহা অপলক তাকিয়ে রইল ছায়াটার দিকে। ছায়াটা অনেকটা কাছে আসতেই রাহা এক হাত বাড়িয়ে দিল ছায়াটাকে ধরার জন্য, অথচ ঠিক তখনই ছায়াটা মিশে গেল। রাহা আঁতকে উঠল। ছায়াটাকে ধরার মতো সাহস করেছে আর ছায়াটা মিশে গেল ভেবেই রাহা ভয় পেল। আশেপাশে সবকিছু অচেনা, রাহা কোনো কিছুই ঠিক ধরতে পারছে না। সে কোথায় আছে সেটাও বুঝতে পারছে না। ততক্ষণে রাহাদের পেল তার ঠিক পেছনে ছায়াটা দাঁড়িয়ে আছে। রাহা ঘাড় ঘুরিয়ে 2 চোখ দিয়ে যে সেটা দেখতে এটাও পারছে না। রাহা চুপটি করে দাঁড়িয়ে আছে, প্রাণপণে চিৎকার করতে চাচ্ছে, অথচ রাহা মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারলো না। ছুটে পালাতে ইচ্ছে করলো, কিন্তু পা নাড়াতে পারছে না মনে হলো। ছায়াটা ধীরে ধীরে রাহার অনেকটা কাছে এসে থামলো। রাহার বুকের ধুকবুক বেড়ে গেল কয়েক গুণ। রাহা বুঝতে পারছে ছায়াটা অনেকটা কাছে এসে দাঁড়িয়ে আছে। রাহার ঠিক কানের কাছে এসে অদ্ভুত এক কণ্ঠে বলল, চঞ্চলতা।
ঠিক এই সময় সবাই রাহার ওপর হামলে পড়ল। ঘড়ির কাঁটায় তখন ঠিক 12টা বাজে। তানিয়া সবাইকে সাথে নিয়ে একসাথে বলে উঠল, শুভ জন্মদিন রাহা রানী। সবার হামলে পড়া অবস্থা, তারপর এমন ভয়ঙ্কর স্বপ্ন, আবার ঘুমন্ত অবস্থা থেকে সরাসরি জেগে ওঠা, এই সব কিছু মিলিয়ে রাহার ব্রেনে প্রচন্ড চাপ পড়ল। রাহা বিছানাতে উঠেই 2 হাত দিয়ে মাথা চেপে ধরল। তানিয়া প্রথমে সবার সাথে মেতে থাকলেও পরে বিষয়টা খেয়াল করে রাহাকে ধরে বলল, খিরে সমস্যা হচ্ছে? রাহা চোখ বন্ধ করে বসে আছে। সমস্যা হচ্ছে, তবে সেটা স্বপ্ন নিয়ে। রাহা প্রচন্ড পরিমাণে ঘামছে। এই শীতের রাতে শরীরে এমন ঘাম দেখে আর রাহাকে এমন চুপ করে যেতে দেখে তানিয়া কিছুটা ঘাবড়ে গেল। কি না কি হয়ে গেল ভেবেই তানিয়া ভয় পেল। একটু পানি এনে দিল জেরিন। রাহা একটু পানি মুখে দিয়ে বিরস মুখে বসে রইল। স্বপ্নে পাওয়া ভয়টা তাকে অন্য এক জগতে নিয়ে রেখেছে। রাহা আবার গভীরভাবে মনে করার চেষ্টা করতে লাগলো স্বপ্নে শোনা সেই ডাকটা মনে করার জন্য, কিন্তু পারছে না। কেমন ঝাপসা লাগছে। ইতিমধ্যেই তানিয়া ভয় পেয়ে দ্রুত চলে গেল তিশানের রুমে। তিশানকে ডেকে আনার দরকার, রিস্ক নেওয়া যাবে না। আর যাই হোক, রাহাকে নিয়ে রিস্ক নিতে পারবে না তানিয়া। রাহার কিছু হলে তানিয়ার অবস্থা যে কি হবে সেটা তানিয়া ভালোই করেই জানে। এদিকে আর আন্টি মুনতাহারা, আরেকদিকে তিশান, কেউ তাকে ছেড়ে দেবে না। তানিয়া 2 বার ডাকতেই তিশান দরজা খুলে এসে তানিয়াকে দেখে জিজ্ঞেস করলো, কিরে এত রাতে তুই? সব ঠিকঠাক আছে তো? রাহা ঠিক আছে তো? ভাইয়ের মুখে রাহার কথা শুনে যেন তানিয়ার ভয় আরো বেড়ে গেল। তানিয়া ভয়ে তোতলানো শুরু করে দিল। তিশান বুঝতে পারছে সমস্যা হয়েছে, তা না হলে তো আর রাত 12টার পর তানিয়া এখানে এসে তোতলাতো না। তিশান শান্ত হয়ে তানিয়ার হাত ধরে বলল, চল, কি হয়েছে দেখি। তানিয়া দ্রুত পায়ে নিজেদের রুমে হাঁটা ধরলো। তিশান তখনও ভাবছে কি না কি হলো। রুমে প্রবেশ করতেই দেখলো রাহা তখনও একই অবস্থায় পড়ে আছে, কোনো রকম নড়াচড়া নেই। রুমের সবাই যে রাহার এমন অবস্থা দেখে ভয় পাচ্ছে সেটাও রাহা বুঝতে পারছে না। রাহা কেবল স্বপ্নে ডুবে আছে আর ভীষণভাবে মনে করার চেষ্টা করছে কোন শব্দটা শুনেছিল সে। শব্দটা তো ঝাপসা কেন ভাবতেই রাহার বিরক্ত লাগা শুরু হলো। তিশান রুমে ঢুকে রাহার অবস্থা দেখেই রাহার কাছে এসে বসলো। রাহাকে 2 মিনিট দেখে একটু উচ্চ স্বরে ডেকে বলল, রাহা, কি হয়েছে? তিশানের কথায় রাহা তিশানের দিকে তাকালো। একদম শান্ত ভঙ্গিতে ঘাড় নাড়িয়ে বলল, কি হয়েছে? আপনি এখানে মানে কেন? বাকিদের দিকে তাকিয়ে বলল, তোরা এইভাবে তাকিয়ে আছিস কেন? তিশান এক পাশে সরে বসে বলল। তোকে জিনে ধরলো বুঝি? রাহা চোখ মুখ হাতের সাহায্যে মুছে বলল, রাত বিরতে এইসব বলবেন না তিশান ভাই, ভয় লাগে আমার। তানিয়া তেড়ে এসে বলল। তাহলে এতক্ষণ কি হয়েছিল তোর শুনি? রাহা চারপাশে একটু তাকালো, তারপর আবার স্বপ্নের কথা মনে হলো। রুমের এক কোনায় গিটারটা দেখতে পেতে আঁতকে উঠল। তারপরই মনে পড়লো স্বপ্নে তাকে কেউ চঞ্চলা বলে ডেকেছে। রাহা ফের অন্যমনস্ক হয়ে গেল, বিড়বিড় করতে লাগলো। বিড়বিড় করে আওড়ালো ইবরাজ। ততক্ষণেই সম্পূর্ণ সম্মতি ফিরে আসতেই বুঝলো উপস্থিতি সবাই তার জন্মদিন উপলক্ষে সারপ্রাইজ দিচ্ছে। রাহ সবার কাছ থেকে নিজেকে লুকিয়ে নিয়ে মিছে মিছে হেসে বলল, বাহ, তোরা এইসব করেছিস, ধন্যবাদ সবাইকে। তিশান ফট করে রাহার কাছ থেকে ছিটকে সরে গেল। হঠাৎ তার আবার কি হলো কে জানে। তানিয়া এগিয়ে এসে বলল, তোর জন্যই এত কিছু করলাম, কিন্তু তুই সেই করিশ্মা দেখাইলি, ভয় পেয়ে গেছিলাম। তানিয়ার কথায় মন খারাপের সব রেশ কেটে গেল। সবাই হেসে উঠল। রাহা ঠিকঠাক হয়ে বসে সবার সাথে আনন্দে মেতে উঠল। তিশান তখনও রুমের এক কোণায় দাঁড়িয়ে আছে, রুম থেকে বের হয়নি। তানিয়া এসে এক টুকরো কেক এনে তিশানের দিকে এগিয়ে দিয়ে বলল, নাও খাও। কত করে তো বললাম তখন যে আমাদের সাথে যুক্ত হও প্ল্যানে, তা তো হলেই না, কেকটাও কিনে এনে দিলে না। তানিয়ার কথায় তিশান গম্ভীর কণ্ঠে বলল, তোর কেক তুই খা, আর ওই চিনটারে খাওয়া ভালো করে। তিশানের কথায় বাকিরা হেসে দিলেও রাহা চোখ মুখ কুচকে তাকালো তিশানের দিকে। একে তো নাকি প্ল্যানে ছিল না, আবার এখন এসব কথা বলছে। আর একটু উইশটাও করলো না এখনো। এতগুলো ভাবতেই রাহার মুখ ফুলে উঠল। তাৎক্ষণিক রাহা মনে মনে ভেবে নিল, আচ্ছা, ইবরাজ কি তাহলে স্বপ্নে এসেছে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য? কিন্তু আমি তাকে ভয় পেলাম কেন? রাহার ভাবনা বেশি সময় নিতে পারলো না। অমনি সব কয়টা হইচই শুরু করে কেক ছিটাছিটি দিয়ে। রাহা সবাইকে থামিয়ে দিয়ে বলল, চুপ, এবার সবাই আমার গিফট বের করো দেখি। জেরিন বলল, ঢাকায় গিয়ে দিব।
ওখানে তো তোর জন্য কোনো গিফট নিতে পারিনি। জেরিনের সাথে তাল মিলিয়ে সবাই একই কথা বলল, কিন্তু জামিয়া এসে বলল, আমি তো ঢাকা যাচ্ছি না রাহা আপু, তাহলে আমার গিফটটা এক্ষুনি দিয়ে দেই। রাহা খুশিতে আধখানা হয়ে বলল, হ্যাঁ দাও। জামিয়া রাহাকে চোখ বন্ধ করতে বলল। রাহা চোখ বন্ধ করে হাত সামনে দিতেই জামিয়া একটা আধমরা তেলাপোকা রাহার হাতে দিয়ে দিল। রাহা হাসি খুশি মুখে চোখ খুলে হাতে তেলাপোকা দেখে লাফিয়ে উঠল। রাহার আশেপাশের সবগুলো বেশ ভয় পেয়ে হাসতে লাগলো। তিশান থেকে ওদের কাহিনী দেখে হাসি লুকানোর চেষ্টা করতে লাগলো। হাসাহাসি শেষ করে রাহা তিশানের সামনে এসে হাতটা দিয়ে বলল,